সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানাবো হাতে থাকা সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধু শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী আজ। এরপর জানাবো গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধে একমত বৈষম্য বিরোধী শিক্ষার্থীরাও। আরও জানিয়ে দিব শাহবাগে জামায়াত শিবিরের অবস্থান। এরপরেই জানাবো গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ। এরপরেই জানাবো গাজায় ইসরায়েলি হামলায় আরও 40 ফিলিস্তিনি নিহত। আরও জানিয়ে দেব বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত 140 কোটি ভারতীয়, মন্তব্য নরেন্দ্র মোদীর। আর সর্বশেষে জানাবো 5 বছর পর পর্যটনের দ্বার খুলছে উত্তর কোরিয়া। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দ্রুতই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ 15ই আগস্ট। 1975 সালের এই দিনে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করায়। তবে বঙ্গবন্ধুর 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় ছিলেন বেলজিয়ামের ব্রাসলেসে, যে কারণে প্রাণে বেঁচে যান তারা। রাজধানী ঢাকার ধানমন্ডি 32 নম্বরের বাসভবনে বঙ্গবন্ধু ছাড়াও সেদিন তার সহধর্মিনী বেগম ফজিলতুন্নেছা মুজিব, 3 ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামালকেও হত্যা করা হয়। বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, সামরিক সচিব জামিল উদ্দিন আহমেদ, এসবি কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হককেও হত্যা করে ঘাতকরা। বঙ্গবন্ধুর ভাগ্নে যুবলীগের নেতা শেখ ফজলুল হক মনির বাসায়ও হামলা চলে সেদিন। তিনি ও তার অন্ধসত্ত্বা স্ত্রী আরজুমণি হত্যার শিকার হন। বঙ্গবন্ধুর ভগ্নিপতি আব্দুর রব শেরনিয়াত, তার মেয়ে বেবি, ছেলে আরিফ শেরনিয়াত, নাতি সুকান্ত বাবু, বড় ভাইয়ের ছেলে সজীব শেরনিয়াত এবং আব্দুল নাইম খান নামে এক আত্মীয়কেও হত্যা করে ঘাতকেরা। গত প্রায় 15.5 বছরের শাসনকালে আওয়ামী লীগ 15 আগস্ট এবং 21 আগস্টের গ্রেনেড হামলাকে ঘিরে মাসব্যাপী কর্মসূচি পালন করত। 15 আগস্ট শোক দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার কবরে শ্রদ্ধা জানানো সহ নানা আয়োজন করা হতো। তবে এবার 15 আগস্টে শোক দিবস এবং সরকারি ছুটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকার বাতিল করে দিয়েছে। এদিকে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধে একমত বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। দেশের মানুষ যদি গণহত্যার দায়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনকে নিষিদ্ধ চায়, তবে সেই দাবিতে একমত থাকবে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এমন কথাই জানিয়েছে অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচি অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সারা দেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি অনুযায়ী সকাল 10টায় রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় জামায়াত হন শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এ সময় ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড করা হয়েছে সেগুলোকে দ্রুত বিচার নিশ্চিত করে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান তারা। এদিকে শিক্ষার্থীদের কর্মসূচি সমর্থনে বৈষম্য বিরোধী সাংস্কৃতিক জোট সহ নানান পেশার মানুষদেরও দেখা যায়। এদিকে শাহবাগে জামায়াত শিবিরের অবস্থান। আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে 15 আগস্ট ঘিরে কোনো অপতৎপরতা সৃষ্টি করতে না পারে, সেজন্য রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। বৃহস্পতিবার 15 আগস্ট ভোর থেকেই তাদের শাহবাগে দেখা গেছে। এ সময় জামায়াত ও শিবিরের কয়েকশো নেতাকর্মী শাহবাগের ফুল মার্কেট ও বিভিন্ন ফুটপাতে অবস্থান নেন। এদিন সকাল 8:30টায় সরজমিনেই শাহবাগে দেখা যায় তাদের অবস্থান নিয়ে কেউ কেউ পাশের দোকান ও ফুটপাতে বসে আছেন। তাদের প্রায় বেশিরভাগের হাতেই প্লাস্টিকের পাইপ রয়েছে আর মাথায় বাঁধা রয়েছে জাতীয় পতাকা। কিছুক্ষণ পরপর এসব নেতাকর্মীদের ছোট ছোট দল শাহবাগ মোড়ের আশপাশে ঝটিকা মিছিল করেছেন। কেউ কেউ আবার রাস্তায় ট্রাফিকের কাজও করছেন। কয়েকজনকে আবার দেখা গেল সরকারি ও ব্যক্তিগত গাড়ি পরীক্ষা নিরীক্ষা করতে। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের প্রায় সবাই জামায়াত শিবির কর্মী, তবে পরিচয় গোপন রাখার কথা জানিয়েছে তারা। যদিও সেখানে থাকা জামায়াত ইসলামী শাহবাগ পশ্চিমের আমির শাহ মোহাম্মদ মাহফুজুল হকের দাবি, সাধারণ ছাত্র জনতার সঙ্গে তারা অবস্থান নিয়েছেন। অবস্থানের কারণ হিসেবে তিনি বলেন, স্বৈরাচারী খুনি হাসিনা ভারতে বসে তাদের নেতাকর্মীদের 15 আগস্টে ঢাকা আসতে বলেছেন, যার পরিপ্রেক্ষিতে আজ শাহবাগ সহ ঢাকার গুরুত্বপূর্ণ স্থানে ছাত্র জনতা অবস্থান কর্মসূচি পালন করছে। এদিকে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ। গণহত্যার দাবিতে শেখ হাসিনার বিচারের দাবিতে রাজধানীর কয়েকটি স্থানে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার 15 আগস্ট সকালে রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে ছাত্রদলের নেতাকর্মীরা শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন। সকাল 11টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচি শুরু করেন তারা। এ সময় তারা বলেন, খুনিদের আবাসস্থল বাংলাদেশে হতে পারে না। আগামী দিনের রাজনীতি হবে সব মানুষ, সব ধর্ম ও বাংলাদেশের পক্ষের মানুষের। জাতীয়তাবাদী যুবদল অবস্থান নেয় মিরপুর 10-এ। পরে তারা সেখানে বিক্ষোভ মিছিল করেন। আর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা বাইতুল মোকাররমের সামনে থেকে মিছিল বের করে গুলিস্তানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। তবে বিএনপির
কর্মসূচি ঘিরে কোথাও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। দলটির নেতারা বলছেন ধানমন্ডি 32 ঘিরে তাদের কোনো কর্মসূচি নেই আজ। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরও 40 ফিলিস্তিনি নিহত। ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় একদিনে 40 জন নিহত হয়েছে। এ নিয়ে উপত্যকায় মৃতের সংখ্যা দাঁড়ালো 40,000-এর উপরে। আহত হয়েছে প্রায় 1 লাখের বেশি ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার 14 আগস্ট এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে। বুধবার গাজার দক্ষিণাঞ্চলে ব্যাপক স্থল অভিযান ও বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। গাজার সাবরা এলাকায় ভয়াবহ হামলায় নারী ও শিশুসহ নিহত হয় 3 জন। গুরুতর আহত হন আরও অনেকে। খান ইউনুসেও চালানো হয় ভয়াবহ হামলা। শরণার্থীদের তাঁবু ও বেসামরিকদের বাড়ি ঘরকেই বানানো হয় টার্গেট। হামলা অব্যাহত ছিল অন্যান্য এলাকায়ও। মঙ্গলবার তেল আবিবকে লক্ষ্য করে ফিলিস্তিন ভূখণ্ড থেকে ছোড়া হয় রকেট। এর পাল্টা জবাবে গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে হামলার মাত্রা যেন কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে নেতানিয়াহুর সেনারা। বিগত 10 মাসে গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা 40,000 ছাড়িয়েছে। উল্লেখ্য, হামাস ও ইসরায়েলের মধ্যে সমঝোতা এবং গাজায় যুদ্ধবিরতির জন্য অভিযানের শুরু থেকেই কাজ করছে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার। স্থায়ী যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির জন্য দুই পক্ষকে একটি নতুন চুক্তির আওতায় আনতে চেষ্টা করছে মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতিনিধিরা। আজ 15 আগস্ট ছিল সেই চুক্তির সংক্রান্ত একটা বৈঠক। ইসরায়েল ও হামাস নেতাদের সেই বৈঠকে আসার আহ্বানও জানানো হয়েছিল। ইসরায়েল তাতে সায় দিলেও হামাস জানিয়েছে নতুন কোনো বৈঠকে তারা আর বসবেন না। বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত 140 কোটি ভারতীয়, মন্তব্য নরেন্দ্র মোদীর। দীর্ঘ 1.5 দশক ক্ষমতায় থাকার পর ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। সরকার পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ে বিশেষ করে হিন্দুদের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, দেশটিতে থাকা হিন্দুদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত 140 কোটি ভারতীয়। বৃহস্পতিবার 15 আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির রেড ফোর্ট থেকে দেওয়া ভাষণে মোদী এসব কথা বলেন। 2014 সালে ভারতে ক্ষমতায় আসেন বিজেপি সরকার। প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী হিসেবে এটি নরেন্দ্র মোদীর টানা 11তম ভাষণ। নরেন্দ্র মোদী বলেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ভারতের 140 কোটি মানুষ। ভারত সবসময় বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী থাকবে। আমরা আশা করি শিগগিরই বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে। ভারতীয়রা চায় সেখানে হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। শেখ হাসিনা সরকারের পতনের পর 3 দিন বাংলাদেশে কার্যত কোনো সরকারই ছিল না। তখন ঢাকা সহ সারা দেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগ ওঠে। বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্যের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমটি বলছে, বাংলাদেশের 64 জেলার 52টিতেই সাম্প্রদায়িক হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উল্লেখ্য যে চলতি বছরে জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জয় নিয়ে টানা 4র্থ মেয়াদে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। তবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে জুন মাসে শুরু হয় ছাত্র বিক্ষোভ। জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুর দিকে গণ অভ্যুত্থানে রূপ নেয়। এতে সরকার গঠনের মাত্র 7 মাস পরেই ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা সরকার। পরবর্তীতে রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন। এদিকে 5 বছর পর পর্যটনের দ্বার খুলছে উত্তর কোরিয়া। গত 5 বছর ধরে পর্যটন খাত বন্ধ ছিল উত্তর কোরিয়ার। কোভিড মহামারীর কারণে দীর্ঘ 5 বছর পর্যটনের জন্য নিজেদের সীমান্ত বন্ধ রেখেছিল তারা। অবশেষে চলতি বছরের ডিসেম্বরের বিদেশি পর্যটকদের জন্য আবারও সীমান্ত খুলে দেবে উত্তর কোরিয়া। তবে পর্যটকরা যেতে পারবেন মাত্র একটি শহরে। 2টি চীন ভিত্তিক ট্যুর অপারেটর ঘোষণা করেছেন যে পর্যটকদের শীঘ্রই উত্তরের শহর পাহাড়ি সামোজিয়ান দেখার অনুমতি দেওয়া হবে। উত্তর কোরিয়া 2020 সালের শুরুর দিকে মহামারীর শুরুতেই সীমান্ত বন্ধ করে দিয়েছিল। গত বছরের মাঝামাঝি সময়ে বিধিনিষেধ কমাতে শুরু করে উত্তর কোরিয়া। সীমান্ত বন্ধের ফলে প্রয়োজনীয় জিনিসপত্রের আমদানিও বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে দেশটির পারমাণবিক কর্মসূচির কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে খাদ্যের ঘাটতি আরও খারাপ হয়। কেটিজি ট্যুরস বুধবার তার ফেসবুক পেজে লিখেছেন, এখনো পর্যন্ত শুধু সামোজিয়ান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে, কিন্তু আমরা মনে করি পিয়ংইয়ং এবং অন্যান্য জায়গাও খুলবে। বেইজিং এ কোরিয় ট্যুর বলছে যে পর্যটকরা ডিসেম্বরের উত্তর কোরিয়া অন্যান্য অংশে যেতে পারবেন। উত্তর কোরিয়া 2024 সালের শুরু থেকে শুধুমাত্র রাশিয়ান পর্যটকদের দেশে প্রবেশের অনুমতি দিয়েছে। তবে এটা স্পষ্ট নয় যে উত্তর কোরিয়ার সীমানা পুনরায় চালু করা সমস্ত দেশের পর্যটকদের জন্য প্রযোজ্য নাকি শুধুমাত্র যেই দেশগুলোকে উত্তর কোরিয়া বন্ধুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে সেই দেশগুলোর জন্য প্রযোজ্য।